দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে। তো এই প্রশ্নটি তোমাদের গণিত বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বই আছে সেখান থেকে 16তম অধ্যায় থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। তাহলে আমরা আমাদের এই প্রশ্নটির একটু পড়ে দেবো উদ্দীপক। তার আগে একটু দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা কিউআর কোড। এই কিউআর কোডের বিশেষত্ব হলো যে তোমরা যারা এখনও পর্যন্ত এই আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি, তারা যদি এই বইটি সংগ্রহ করো তাহলে এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে তুমি আমাদের এই ক্লাসগুলো দেখতে পাবে। তার মানে বইয়ের সাথে শিক্ষক পাচ্ছ ফ্রি। তো এই বইয়ের সাথে শিক্ষক অর্থাৎ শিক্ষকের কাছে শিখে নেওয়ার যে সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগটি লুফে নাও, বইটি তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। ঠিক আছে, চলো তাহলে আর কথা না বাড়াই আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রশ্নের উদ্দীপকটা আমরা একটু প্রথমে পড়ে নিই। আমাদের উদ্দীপকে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা আর একটা বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে প্রস্থের 5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ এবং ক্ষেত্রফল 1280 বর্গ মিটার। ওকে, আবার একটি সামান্তরিকের দুইটি কর্ণের দৈর্ঘ্য, একটা হচ্ছে 60 আর হচ্ছে 52 দেওয়া আছে। দুইটি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সামান্তরিকের দুইটি বাহু, সন্নিহিত বাহু হবে এটা, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 52, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ওকে, তাহলে প্রশ্ন কতে কি বলেছে? কোনো ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী কোণ, বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ বা এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তা আমরা জানি যে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোণ যদি জানা থাকে, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু AB সাইন থিটা। তাহলে আমরা এটা একটু আমাদের ইজি বই থেকে বুঝে নিই। চলো আমরা এর সমাধানটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো, এইখানে মনে করি যে ত্রিভুজটির দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A আর A সমান হচ্ছে 10 মিটার আর B সমান হচ্ছে 12 সেন্টিমিটার। A সমান 10 সেন্টিমিটার আর B সমান হচ্ছে 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু কি? 30 ডিগ্রি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু AB সাইন থিটা। তাহলে হাফ ইন্টু AB সাইন থিটা। এখানে দেখো হাফটাকে বসাই দিলাম, এর ভ্যালুটাকে বসালাম, B এর ভ্যালুটাকে বসালাম, আর সাইন কত ডিগ্রি? মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটাকে তুমি যদি হিসাব করো, দেখো এই যে কত হয় এখানে 60 আর এখানে সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে কত হচ্ছে এখানে? দেখো এই হাফটা 120 ভাগ হচ্ছে 2, তার মানে 60 আর সাইন 30 মান হচ্ছে হাফ। তাহলে 60কে আবার তুমি যে হাফ দ্বারা মাল্টিপ্লাই করো বা 60কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত পাবে বলো? 30। তাহলে এই 30 যে বর্গ সেন্টিমিটার আমরা বের করলাম, এটাই হচ্ছে ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 10 একটা হচ্ছে 12 আর যাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে, বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। তার মানে সহজ করে বলি, হাফ ইন্টু AB সাইন থিটা। তুমি AB এবং সাইন থিটার মান বসায় দিয়ে হিসাব করলে অ্যান্সার পেয়ে যাবে। আই থিঙ্ক তোমরা এই কোশ্চেনটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের প্রশ্ন বুঝে নেব। আমাদের প্রশ্ন খতে বলা হয়েছে কি যে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে? ওকে, বর্গক্ষেত্রটি বাধাই করতে মোট কতটি পাথর লাগবে, আমরা সেই পাথরের সংখ্যা বের করতে চাই। তো আমরা মনে করি যে আয়তক্ষেত্রটির প্রস্থ হচ্ছে x মিটার, প্রশ্ন বলছিল দৈর্ঘ্য তার 5 গুণ, তাহলে 5x মিটার। তাহলে 5x ইন্টু x তাহলে হচ্ছে 5x স্কোয়ার, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 5x স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল প্রশ্নে 1280। তাহলে প্রশ্ন মতে আমরা এই ক্ষেত্রফলটা বের করছি সূত্র দিয়ে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে। আর আমাদের প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 1280। তাহলে প্রশ্ন মতে দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান। এই 5 ছিল x স্কোয়ারের সাথে গুণ আকারে, যদি এটাকে পক্ষান্তর করি বা উভয় পক্ষে যদি আমি 5 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়? 1280 ডিভাইড 5, আর এখানে 5টা চলে যায়। এই 1280কে যখন তুমি 5 দিয়ে ভাগ করবা তখন কত পাবা বলো তো? 256। তাহলে x স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? 256। এখন যদি তুমি এই স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও, তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। স্কোয়ারকে ওই পাশে পাঠালে
রুট হয়ে যায়। তো স্কোয়ারকে যখন আমরা ওই পাশে পাঠাচ্ছি তখন রুট হয়ে যাচ্ছে, এবং 256 যখন আমরা রুট করছি তখন আমরা সংখ্যাটা আসলে কত পাচ্ছি? যখন 256কে আমি রুট করব তখন কত আসবে? 16। তার মানে এক্সের ভ্যালু হচ্ছে কি? 16। তো এক্সের ভ্যালুটা করতে আমি পেয়ে গেলাম, তাই না? এক্সের ভ্যালুটা আসছে হচ্ছে 16। তো এক্স বলতে আমরা আসলে কি বুঝি? এক্স বলতে বুঝি হচ্ছে, আমরা ধরছিলাম প্রস্থ হচ্ছে এক্স, তাহলে প্রস্থর মানটা পেয়ে গেলাম। তাই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 16 মিটার। দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য তার 5 গুণ মানে 5x, তাহলে 5 ইন্টু এক্সের মান 16, তাহলে 516 গুণ করলে কত হয়? 80। তাহলে এখানে হবে কত? 80 মিটার। ও আমাদের এখানে একক ব্যবহার করছে মিটার, আমি মনে ভুল করে বারবার সেন্টিমিটার বলছি, এটা মিটার হবে। হ্যাঁ, 5 গুণ 16 তাহলে হচ্ছে 516 80 মিটার। ওকে, তো এখন আমরা বের করলাম হচ্ছে তোমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করলাম, প্রস্থ বের করলাম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানি, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। পরিসীমা সমান কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 ইন্টু এটা হলো দৈর্ঘ্য আর এটা হলো প্রস্থ। দৈর্ঘ্যের মান হচ্ছে 80 আর প্রস্থর মান হচ্ছে 16। 80 আর 16 যোগ করলে কত হবে? 96। 96 গুণ 2 192 মিটার। এটা হচ্ছে পরিসীমা। কী বের করেছে? এটা পরিসীমা। তো পরিসীমা তো বের করলাম, ঠিক আছে? তো পরিসীমা বের করলাম, ভালো। এখন ধরি, কি ধরবো? যে ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার। কি ধরলাম? এ মিটার। তাহলে আমরা জানি বর্গের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে বাহু কয়টা? 4টা। তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে তুমি পরিসীমা পেয়ে যাবা 4a। তাহলে বর্গের পরিসীমা হচ্ছে 4a। প্রশ্নে বলা ছিল বর্গের পরিসীমা আর আয়তের পরিসীমা পরস্পর সমান। এই হলো আয়তের পরিসীমা, এই নাও বর্গের পরিসীমা, পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারবো শর্ত মতে বা প্রশ্ন মতে। ওকে, তাহলে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এর মানটা বের করা। তাহলে এর সাথে আছে 4, এটা আছে মাল্টিপ্লাই আকারে বা গুণ আকারে, আমরা সেটাকে ভাগ করে দিলাম। 192 ভাগ হলো 4। তাহলে 192কে 4 দ্বারা ভাগ করলে কত পাচ্ছ? 48। তার মানে এর মান, এর যে ভ্যালুটা বেরোলো সেটা কত? 48। এ কী ছিল? বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যদি বর্গের বাহুর দৈর্ঘ্য হয় 48, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে? আমি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। এ দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 48। সেই মানটা বসায় দাও, হিসাব করো। হিসাব করলে কত পাবে? 2304। কত পাবে বলো তো? 2304। তাহলে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করছো? 2304 বর্গমিটার। ওকে, এবার দেখো এখানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হবে বলো তো? প্রতিটি বর্গার পাথরের এক বাহুর দৈর্ঘ্য কত আছে? 40 সেন্টিমিটার। এতক্ষণ অঙ্ক করছে মিটারে, এখন আছে সেন্টিমিটারে। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হবে। তাহলে 40/100 পাচ্ছি কত? 40/100 মানে 0.4 মিটার, অর্থাৎ বর্গার পাথরের দৈর্ঘ্য। তাহলে এবার বর্গার পাথরের ক্ষেত্রফল বের করি। বর্গাকার পাথরের ক্ষেত্রফল কী হবে বলো তো? বর্গাকার পাথরের ক্ষেত্রফল সেটা হচ্ছে এটার উপর আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে বর্গমিটার মানে 0.16 বর্গমিটার। এটা হচ্ছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল। যেহেতু বর্গাকার পাথর দৈর্ঘ্য প্রস্থ সমান, দৈর্ঘ্যের উপর স্কোয়ার করলে আমরা তার ক্ষেত্রফল পেয়ে যাব। এখন প্রতিটি পাথর এত মিটার বর্গের পাথর দিয়ে বর্গক্ষেত্রে বাধাই করতে কি বলতো? মোট পাথর লাগবে। এই হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর এই হচ্ছে পাথরের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে তুমি পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে পেয়ে যাবা পাথরের সংখ্যা, যেটা হচ্ছে এখানে হচ্ছে 14,400টি। 14,400টি পাথর লাগবে। তাহলে 14,400টি পাথর লাগবে। আমাদের বের করতে বলছিল কতটি পাথর লাগবে, আমরা বের করছি 14,400টি পাথর লাগবে। তাহলে এই যে পাথরের সংখ্যা, কতটি পাথর লাগবে, আমরা পাথরের সংখ্যাটা বের করেছি। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। তাহলে চলো এবার শেষ প্রশ্নটা সমাধান করি। সামন্তরিকের ক্ষুদ্রতম কর্ণটি যদি 56 সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এই টাইপের কোশ্চেন আমরা অসংখ্যবার সলভ করেছি। তো আমরা এই প্রশ্নটাও সলভ করব। তো এটা যেহেতু একই টাইপের কোশ্চেন বারবার পরীক্ষা আসছে, তোমরাও কিন্তু এটা একটু সমাধানটা বুঝে নিবা। তো আমরা মনে করি যে এবিসির একটা সামান্তরিক, দেখো এই যে ABCD একটা সামান্তরিক, যেখানে এবি সমান 60 কোশ্চেন দেওয়া আছে, আর এটি সমান
এই এবি সমান 60 আর এখানে এডি সমান কত 52। ওকে, তাহলে এবি সমান 60 হলে এই সিডি সমানও কিন্তু 60 হবে, আবার এই বিসি সমানও 60 হবে, যেটা সামন্তরিক। ওকে, আর একটা কর্ণ দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণ, বিডি হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ। এই বিডি হলো কি ক্ষুদ্রতম কর্ণ, 56 দেওয়া ছিল। আচ্ছা, তো এখন দেখো তুমি এই বাহু ত্রিভুজ এ ডি বি এর একটা বাহু হচ্ছে 60 সেন্টিমিটার, একটা হচ্ছে 52 সেন্টিমিটার, একটা হচ্ছে 57 সেন্টিমিটার। এটা একটা বিষমবাহু ত্রিভুজ। কি এটা? বিষমবাহু ত্রিভুজ। তো আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এস হচ্ছে কি অর্ধপরিসীমা, এস হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে আমরা এই ত্রিভুজটার অর্ধপরিসীমা বের করতে চাইলে কি করতে হবে? ত্রিভুজের তিনটা বাহু এ বি, বিডি, এডি তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এবং আমরা দেখো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, করলে আমরা কি পেলাম? এর অর্ধপরিসীমাটা পেয়ে গেলাম। এখানে যোগ করলে হয় যা, তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 84। এটা হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা। তো অর্ধপরিসীমা জানি, এ বি সি এর ভ্যালুও জানি, আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এ বলতে একটা বাহু, বি বলতে আর একটা বাহু, আর সি বলতে আর একটা বাহুকে বোঝানো হচ্ছে। তাহলে এস এর মান বসাইলাম, এস মাইনাস প্রথম বাহুর দৈর্ঘ্য, এস মাইনাস দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, এস মাইনাস তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তো এখানে 84কে লিখলাম, 84 থেকে 60 বাদ দিলে থাকে 24, 84 থেকে 56 বাদ দিলে থাকে 28, 84 থেকে 52 বাদ দিলে থাকে 32। এই সবগুলোকে তুমি গুণ করো, তাহলে একটা বড় সংখ্যা পাচ্ছ। দেখো এই সংখ্যাটা তুমি পাচ্ছ কত বলো তো? 18,06,336 √। তো এটাকে রুট করো, রুট করলে পাবো 1344 বর্গ সেন্টিমিটার। তার মানে ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল পাচ্ছি। কত পাচ্ছি? 1344 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল বের করলাম একটা প্রসেসে, যেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের সূত্র দিয়ে। এই একই ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করবো আবার একটা ভিন্ন সূত্র, যেটা বেসিক সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখো ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, আর ডিএফটা হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এইটা একটা প্রসেসের ক্ষেত্রফল বের করছি, এইটা আর একটা প্রসেসে বের করার ক্ষেত্রফল, দুইটাই একই ত্রিভুজের ক্ষেত্রফল। যদি দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল দুইটা ভিন্ন পদ্ধতি বের করা হয়, তবু তারা সমান। যতগুলো ক্ষেত্রফল বের করার প্রসেস আছে, সবগুলো প্রসেসে যদি তুমি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, সবগুলো ক্ষেত্রফল কিন্তু সমান হবে। তাহলে আমরা এই দুটো ক্ষেত্রফলকে পরস্পর সমান করতে পারি, অর্থাৎ 1344 সমান হচ্ছে এই ক্ষেত্রফল। এখান থেকে আমাদের আসলে ডিএফ এর মানটা বের করা দরকার। এই এবির মানটা আমরা জানি 60, বসায় দিলাম। তাহলে 60/2 তার মানে 30 ডিএফ। এই 30কে ওই পাশে পাঠায় ভাগ করে দাও, 1344কে 30 দ্বারা ভাগ করলে কত পাওয়া যায়? 44.8। 44.8, এই 44.8 হচ্ছে আমাদের এই ডিএফের যে দৈর্ঘ্যটা, অর্থাৎ উচ্চতাটা আমরা পেয়ে গেলাম, উচ্চতাটা বের করছি। তাহলে এই দেখো ডিএফের যে ভ্যালুটা আমরা বের করে ফেললাম। এখন আমরা একটা ছোট ত্রিভুজ আমাদের চিত্রের মধ্যে তোমরা যে ত্রিভুজটা দেখতে পেলে, সেই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বিসিই, এটা একটা লম্ব টানার কারণে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। তো সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি, যে এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ার। তাহলে এখানে আমাদের কোন কোন মান জানা আছে সেগুলো বসাই দিই। দেখো এখানে বিই থাকলো, এই বিসি স্কোয়ার সমান বিসির ভ্যালুটা দেওয়া আছে 52, লিখে দিলাম, মাইনাস সিএফ এর স্কোয়ার, এই মানটা বের করছি মাত্র, বসাই দিলাম। ঠিক আছে, তো বসিয়ে দিলাম। এখানে ডিই আর সিএফটা সমান, কারণ দুইটাই হচ্ছে সামুদ্রিকের উচ্চতা, তাই মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে 52 স্কোয়ার করলে আমরা এই সংখ্যাটা পাবো, আর 44.8 স্কোয়ার করলে আমরা এই সংখ্যাটা পাবো। একটা থেকে আরেকটা মাইনাস করলে আমরা এই যে 696.96 এই সংখ্যাটুকু থাকবে। এখন এইটা হচ্ছে বিই স্কোয়ারের মান। কিসের মান বলো তো? বিই স্কোয়ারের মান। তো বিইর যে স্কোয়ারটাকে ওই পাশে পাঠালে কী হয়ে যাবে? এই স্কোয়ারটা ওই পাশে পাঠালে কী হয়ে যায়? রুট হয়ে যায়। তো এটাকে তুমি রুট করো, রুট করলে কত পাচ্ছ? 26.4 সেন্টিমিটার। বির ভ্যালু হচ্ছে 26.4 সেন্টিমিটার। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ, এবার দেখো পুরোটাই একটা সমকোণী ত্রিভুজ হবে। পুরোটা কী হবে? একটা সমকোণী ত্রিভুজ হবে। তো পুরোটা যখন একটা সমকোণী ত্রিভুজ হবে, তখন সমকোণী ত্রিভুজের এসিটা কি? এসিটা হচ্ছে অতিভুজ। তো আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমরা এইটা হচ্ছে মধ্যবিন্দু, ছিল কি বলতো? এ বি। তাহলে এ বি প্লাস বিই যোগ করলে হয় এই। এখন এ বির মান আমাদের জানা,
বিইর মানও আমাদের জানা, বসাই দিলাম। আর সিএফ এর মানও আমাদের জানা। এই দুটাকে যোগ করো, যোগ করার পর এটাকে স্কোয়ার করো, করলে পাবা কত? ৭,৪৬৪.96। আর এটাকে স্কোয়ার করলে কত পাবা? ২০০৭.04। তো এই যে দুইটাকে স্কোয়ার করে তুমি যোগ করলে কত পাচ্ছ? যোগ করলে পাচ্ছ হচ্ছে এই সংখ্যাটা ৯,৪৭২। তো এই যে এসির উপরে স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে এই পাশে পাঠায় রুট করে দিলাম, রুট করলে আমরা পাচ্ছি কত? ৯,৯৭৯.৩২ সেন্টিমিটার প্রায়। এই ৫৭.৩২ হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য, আমাদের যে কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলছিল। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা অনেকবার সলভ করেছি। তুমি যদি মনে হয় যে তুমি এই চিত্র থেকে এটা সলভ করতে পারবে এবং বুঝতে পারবে, চিত্রটাকে ধরে তুমি এই সমাধানটা করতে পারবে। আর এখানে একটা বিকল্প পদ্ধতি দেখানো হয়েছে, যদি এই বিকল্প পদ্ধতিটা অ্যাপ্লাই করবা না তোমরা, কারণ এটা শুধুমাত্র তোমার অঙ্কটা হয়েছে কিনা টেস্ট করার জন্য এই ফর্মুলাটা দিতে পারো, যে একটা কর্ণ বের করার জন্য। ধরো কর্ণের সূত্রটা হচ্ছে এইটা, যে সূত্র হলো কি, যে ধরো যে D1 হচ্ছে একটা কর্ণ, তাহলে অপর কর্ণ হচ্ছে √2 × a² + b² মাইনাস হচ্ছে d2²। এখানে একটা মাইনাস দিয়ে দিই আমরা, যে মাইনাস হচ্ছে, এখানে আরেকবার একটু লিখি, যে D1 = √2 × a² প্লাস হচ্ছে b² আর মাইনাস হচ্ছে d2²। এই সূত্রটা এখানে D হচ্ছে একটা কর্ণ, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে আর একটা বাহুর দৈর্ঘ্য, আর D2 হচ্ছে আর একটা কর্ণ। যে কোনো কর্ণ বের করতে পারবো আমরা এটা দিয়ে। যদি D2 চাই তাহলে D2 এখানে আসবে, D1টা ওখানে যাবে। মানগুলো বসায় দিলে দেখবা যে তোমার হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্যটা চলে আসছে। তবে এইটা শুধুমাত্র তোমার হচ্ছে যখন তোমার হচ্ছে কি বলে MCQ আসবে তখন, অথবা তোমার অ্যান্সারটা হলো কিনা সেটা তুমি যাচাই করবা। তুমি যদি এইভাবে করো তাহলে নাম্বার দেওয়ার সম্ভাবনা কম। টিচাররা এই প্রসেসে তোমাকে নাম্বার নাও দিতে পারে। তো এই জন্য আমরা বিস্তারিতভাবে আমাদের কোশ্চেনটা সমাধান করব, অর্থাৎ সামুদ্রিক অপর কর্ণ আমরা এই প্রসেস মেনটেন করে চিত্র এঁকে বিষমবাহু ত্রিভুজের মাধ্যমে, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা এইটা করার চেষ্টা করব। তো আমরা যে বোর্ড প্রশ্নটি সমাধান করলাম, বোর্ড প্রশ্নটি ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022-এর একটি প্রশ্ন। তো চট্টগ্রাম বোর্ড 2022-এর একটি প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চট্টগ্রাম বোর্ড 22-এ আসলে 2টি প্রশ্ন এসেছিল, আমরা প্রথম প্রশ্নটি সমাধান করলাম, পরবর্তী প্রশ্নটি হয়তো পরবর্তী পর্বে সমাধান করব। তো সেই পর্যন্ত সবাইকে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।